বহু অপেক্ষার শেষে এসে গিয়েছে শ্রাবণ মাস। বাইরে কখনো বৃষ্টি, কখনো জলোচ্ছ্বাস। মনে আজ আলাদাই কিছু উল্লাস, কারণ আজ আপনাদের সবাইকে নিয়ে আমার গন্তব্য মানস সরোবর কৈলাস। নমঃ পার্বতী পতায়ে হর হর মহাদেব। কৈলাস মানস সরোবর এমনই একটা যাত্রা যেখানে যাওয়ার জন্য চারটে জিনিস খুব দরকার। এক হচ্ছে আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে, দুই আপনাকে ফিনান্সিয়ালি ফিট হতে হবে, তিন আপনাকে মেডিকেলি ফিট হতে হবে, চার হচ্ছে আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিতে হবে। ওই যে আমি একটুকে বললাম না যে আমি এখন এখানে বসে বলছি আমি যাত্রা করতে যাচ্ছি, আমি আদৌ জানি না আমি এই যাত্রা করতে পারবো কি না, কিংবা মানস সরোবরের দর্শন করতে পারবো কি না, কিংবা কৈলাস পরিক্রমা 3 দিনের যে পরিক্রমা হয় যেখানে 44 কিলোমিটার হাঁটতে হয় সেটা করতে পারবো কি না। এগুলো সবটাই হচ্ছে ওপরওয়ালার ইচ্ছে। আজকে 26শে জুলাই আছে কিন্তু কার্গিল বিজয় দিবস। এই দেখুন আমাদের গেট নাম্বার 18, যেখান থেকে বোর্ডিং শুরু হবে। 5:40 থেকে বোর্ডিং শুরু হওয়ার টাইম ছিল, অলরেডি লাইন লেগে গিয়েছে। আর এখন টাইম হচ্ছে 6:02। এখন জোন 1-এর বোর্ডিং হচ্ছে, আর আমার এখানে হচ্ছে এখন জোন 3। আর আমার একদম সামনের দিকে সিটি রয়েছে, তো আমি আর এখন ছটপট করছি না, সবাই উঠুক তারপরে আস্তে আস্তে উঠবো। আমি 24 ঘন্টা আগেও জানতাম না যে আমি কৈলাস যাচ্ছি। গতকাল সকালে যে সংস্থার সঙ্গে যাচ্ছি ট্রিপ টু টেম্পলস, ওরা বলে যে আপনার ভিসা চলে এসেছে, এবং বিকালবেলায় বলে যে আপনাকে কালকে আসতে হবে। আমার কাছে সময় আর মাত্র 12 ঘন্টা, তার মধ্যে ফ্লাইটের টিকিট বুক করা, ব্যাগটা গোছানো। আমাদের টেন্টেটিভ রেডি ছিল হচ্ছে 26শে জুলাই। তো আমি মোটামুটি আমার দিক থেকে সমস্ত প্রিপারেশান নিয়েছিলাম যে ট্রেকিং করবো, তার জন্য জিনিসপত্র দরকার, জামা কাপড় বা খাওয়া দাওয়ার জিনিস, মোটামুটি একটা প্রিপারেশান আমার ছিলই। তাও মানে একটা মনের মধ্যে দ্বন্দ্ব ছিল, সংশয় ছিল যে যেতে পারবো কি পারবো না, যাত্রা হবে কি হবে না। ভাগ্য তো খুব দরকার এখানে না। এর আগে যেমন তিব্বত হয়নি, মনটা ভেঙে গিয়েছিলো, তারপরে কেদারনাথ হয়নি, মন আরও ভেঙে গিয়েছিলো সব কিছু চিন্তা ভাবনা করে। যাই হোক, আমি একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম হবে কি হবে না। তো ওরা যখন বললো যে হ্যাঁ আপনার ভিসা চলে এসেছে, ওরা সমস্ত কিছু ডকুমেন্টস আমাকে পাঠিয়ে দিল, এবং তখন আমি নিশ্চিন্ত হলাম হ্যাঁ আমি যাচ্ছি। এবং কালকে বিকালবেলায় আমি টিকিট কাটলাম হচ্ছে কলকাতা থেকে লখনৌর পথে। ভাড়া পড়েছে ওই 13,500 সামথিং। কলকাতা থেকে লখনৌ যাওয়ার জন্য কিন্তু ফ্লাইট রয়েছে, অনেক ফ্লাইট রয়েছে, ওয়ান স্টপ ফ্লাইটও রয়েছে, নন স্টপ ফ্লাইটও রয়েছে। তা আমি বিকালের দিকে ফ্লাইটই নিয়েছি, কারণ বহরমপুর থেকে এসে ফ্লাইট ধরতে আমার সুবিধাও হয়। আর আমি নিয়েছি হচ্ছে একদম নন স্টপ ফ্লাইট। সময় 6:07। ফাইনালি এবার ফ্লাইটে বোর্ড করব। আলো কমে আসছে, যদি আরেকটু আগে ফ্লাইটটা হতো না, তাহলে এই বিকালবেলায় এই যে আকাশে তো মেঘ, যখন আমাদের ফ্লাইট কলকাতা থেকে টেক অফ করবে সেই দৃশ্যটা ইজিলি ক্যামেরাবন্দি করতে পারতাম। এবার ফ্লাইট ছাড়বে সেই 6:40, তখন সন্ধ্যা হয়ে যাবে। ফ্লাইটে উঠে না আমি একটু ঘাবড়ে গিয়েছি। এটা আমার ভুল না ইন্ডিগোর সিস্টেমের সমস্যা না স্ক্যাম, সেটা বুঝতে পারলাম না। আমি গতকাল যখন ওয়েব চেক ইন করেছিলাম তখন সিট সিলেকশন করেছিলাম, স্বভাবতই আমি উইন্ডো সিটই নেব। বাট আমার মনে হচ্ছে আমি ভুল করে মাঝখানে সিটই কেটে নিয়েছি। মানে মাঝখানে সিটে বসার জন্য আমার 360 টাকা বেকারই গেল। বোর্ডিং পাস ইস্যু হয়ে গিয়েছে, আমি না খেয়াল করিনি। আমি তো উইন্ডো সিটই বুক করবো, বাট উইন্ডো সিট বুক হয়নি, হয়ে গেছে 5B মিডিল সিট। যাক, কিছু করার নেই, যেটা কপালে সেটা মানতেই হবে। আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে টাকা। দেখুন আমি যাদের সাথে যাচ্ছি ট্রিপ টু টেম্পলস, ওরা তো মানে ওদের প্যাকেজে সব কিছু দিচ্ছে, সমস্ত রকম ফুড, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, ইচ আর এভরিথিং ওরা দিচ্ছে। মানে লখনৌ টু লখনৌ প্যাকেজ ওরা দিচ্ছে। তবু ওখানে হয়তো গেলাম, জলের বোতল কিনলাম বা টুকটাক কিছু কিনতে হলো, সেক্ষেত্রে কিন্তু একটা টাকার দরকার আছে। এবার ওখানে আমি কোথায় গিয়ে ডলার এক্সচেঞ্জ করব বা কোথায় গিয়ে আমি ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করব, ওর থেকে বেটার আমি চাইনিজ কারেন্সি সেটার সঙ্গে ক্যারি করব। তো আমি যাদের কাছ থেকে ওই মানি এক্সচেঞ্জ করি, আমি তাদের তো নাম্বার বিভিন্ন ব্লগে শেয়ার করি আপনাদের সঙ্গে। তো তারা এসেছিলো কলকাতা এয়ারপোর্টে, আমি ওদেরকে আগের দিন আমার সমস্ত ডকুমেন্টস এবং সেই সাথে ইন্ডিয়ান কারেন্সি ট্রান্সফার করে দিয়েছিলাম। তো ওরা আমাকে চাইনিজ কারেন্সি এবং সেই সাথে আমার যে বিল, যেটা কিন্তু অবশ্যই রাখবেন, আপনি যখনই মানি এক্সচেঞ্জ করছেন অন্য দেশের কারেন্সির সঙ্গে রাখছেন, বিল কিন্তু অবশ্যই রাখবেন। তো সেই বিলটাও কিন্তু ওরা দিয়ে গিয়েছে। সময় সন্ধ্যে 6:44। কলকাতা শহরের মাটি ছাড়িয়ে আমাদের ফ্লাইট সাকসেসফুলি আকাশ ছিল। কলকাতা থেকে লখনৌ সময় লাগতে পারে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো। আর ফ্লাইট একটু আগেই আজকে টেক অফ করেছে। আপাতত বাইরে অন্ধকার, দেখানোর মতো কিচ্ছু নেই, জানলার ধারে সিটও নেই আজকে। বাকি সমস্ত কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এই কৈলাস মানস সরোবর সংক্রান্ত লখনৌ পৌঁছে। অ্যাকচুয়াল আমাদের যাত্রাটা কিন্তু লখনৌ থেকে শুরু হবে। আমি অ্যাডভান্স আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি ঠিকই, কিন্তু আলটিমেট যে যাত্রা সেটা কিন্তু লখনৌ থেকে শুরু হবে হচ্ছে আগামীকাল 27শে জুলাই। আর আমরা তারই
প্রাক প্রস্তুতি নিচ্ছি এই ব্লগের মাধ্যমে। সময় রাত্রি 8:11, ফাইনালি আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লখনৌতে। ফ্লাইট খানিকক্ষণ আগে ল্যান্ড করেছে, আমার নামতে একটু লেট হলো। আর লখনৌর ওয়েদার এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়তো খানিকক্ষণ আগে হয়েছে, বাট এয়ারপোর্ট চত্বর শুকনো। আমি দেখছিলাম যে নামার সময় ফ্লাইট যখন ল্যান্ড করছিল বিদ্যুৎ চমকাচ্ছিল। লখনৌ এয়ারপোর্ট এমনিতে সুন্দর, দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে চারিদিকে কাঁচগুলোতে, কী সুন্দর ছবি আঁকা। এমনিতেই লখনৌ নবাবের শহর। এখানে যে বেল্ট থেকে আমাদের লাগেজ দেওয়া হবে সেটা হচ্ছে বেল্ট নাম্বার 5। বেল্ট নাম্বার 5 রয়েছে এইদিকে। যারা এই ভ্লগ দেখছেন বা যারা আমারই মতো ট্রিপ টু টেম্পলসের সাথে আপনাদের কৈলাস মানসরোবর যাত্রা করতে চলেছেন বা করতে চাইছেন, তারা কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু সমস্ত প্যাকেজ শুরু হবে কিন্তু লখনৌ থেকে। এই লখনৌ থেকে কলকাতায় আসা এবং কলকাতা থেকে লখনৌ ফিরে যাওয়া কিন্তু আপনার খরচ। লখনৌ থেকে ওদের পরিষেবা, লখনৌ বলা ভুল, লখনৌর হোটেলে পৌঁছে। এই যে আমি কলকাতা থেকে লখনৌতে এলাম, এই ফ্লাইট ভাড়া আমাকে বিয়ার করতে হয়েছে। আমি যে এয়ারপোর্ট থেকে ট্রান্সফার হব হোটেলে যেটা রয়েছে গোমতীনগরে, সেই ক্যাব ভাড়াও আমাকে বিয়ার করতে হবে। তারপর থেকে হোটেলে পৌঁছানোর পর থেকে সব ওদের দায়িত্ব, মানে ওদের খরচ। জাস্ট এয়ারপোর্টটা দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। যা চকচকা দেখুন, টাইলস বা পার্টেক্স কিছু একটা হবে, এত চকচক চকচক করছে, এর উপরে লাইটের রিফ্লেকশান দারুণ লাগছে। ছোট্ট এয়ারপোর্ট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, একটা আলাদা ক্লাসি লুকস রয়েছে। চলে এসেছি বেল্ট নাম্বার 5-এর কাছে, যেখানে লেখা রয়েছে আমাদের ফ্লাইট নাম্বার ইন্ডিগোর 6C856 কলকাতা। এখানেই আসবে হচ্ছে আমাদের লাগেজ। কৈলাস মানসরোবর যাত্রা করতে আসলে কিন্তু ধৈর্যটা ভীষণ 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 দরকার। প্রত্যেক মুহূর্তে হচ্ছে ধৈর্য সময়ের কাছে। কাজে এখানে তাড়াহুড়োগুলো চলবে না। আপনার ফ্লাইট ডিলে হতে পারে, ব্যাগেজ ডিলে হতে পারে, ক্যাব আসতে ডিলে হতে পারে, বাট ধৈর্য কিন্তু আপনাকে রাখতে হবে সব সময়। এখানে আপনার প্ল্যানিংয়ে কোনো কিছু হবে না, সব কিছু প্ল্যানিং সে সেট করে রেখেছে, আপনি সেই প্ল্যানিংয়ের একটা হিস্সা মাত্র। সময় রাত 8:22, চলে এসছে আমার লাগেজ। এবার বেরোবো এয়ারপোর্টের বাইরে। লখনৌ শহর, আর লখনৌ মানে হচ্ছে বাদশাহী আংটি। যারা ফেলুদার গল্প পড়েছেন কিংবা সানডে সাসপেন্সে বাদশাহী আংটির গল্প শুনেছেন, তাদেরকে লখনৌ শহরের সাথে নতুন করে আর পরিচয় করানোর দরকার নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব পরিষেবা পেয়ে যাবেন। এখানে কিন্তু উবের ওলা রয়েছে, কিন্তু উবের ওলার যে ট্যাক্সি পিক আপ পয়েন্ট সেটা নির্দেশ করা আছে, সেই নির্দেশ ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। একটা জল নিই এখান থেকে। এখানে জলও রয়েছে, অরেঞ্জ জুসও রয়েছে। অরেঞ্জ জুসের ক্যান আর হচ্ছে জল সব নিয়ে আমার বিল হলো হচ্ছে 170 টাকা। এয়ারপোর্টের বাইরে তো বেরোলাম, কিন্তু যাব কোথায়? যাব হচ্ছে সেই জায়গায় যেখানে আজ রাত্রে আমরা লখনৌতে স্টে করব। এবং এই স্টেইং যে হোটেল রয়েছে সেটা কিন্তু ট্রিপ টু টেম্পলসই বুক করে দেবে, মানে আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে। তো লখনৌতে আমার যে হোটেল সেটা হচ্ছে হোটেল দয়াল প্যারাডাইস। যে এই ট্রিপের ম্যানেজার সে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে সবটাই পাঠিয়ে রাখবে, হোটেলের নাম, হোটেলের গুগল ম্যাপ। তো এখান থেকে আপনি ওলা বা উবের করে হোটেলে পৌঁছতে পারবেন। এই দয়াল প্যারাডাইস হোটেলটা হচ্ছে গোমতীনগরে, আর এয়ারপোর্ট থেকে গোমতীনগর হচ্ছে ওই 19 কিলোমিটার মতো। মেট্রো করেও যাওয়া যায়, কিন্তু মেট্রো করে গেলে ব্রেক জার্নি করতে হয়। এই হচ্ছে উবেরের স্টেশন। এখানেই সব ক্যাব দাঁড়িয়ে আছে। যদি আপনার কাছে লাগেজ বেশি থাকে তো আপনাদের ট্রলিতে এই পর্যন্তই আসবে। বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, আপাতত এখানে বসবো, তারপরে হচ্ছে ক্যাবটা বুক মারবো। এদিকে উবের, ওদিকে ওলা। मैंने कैब बुक कर लिया है। আমাদের এবারের কৈলাস মানসরোবর ট্রিপের ট্রিপ টু টেম্পলসের যে ম্যানেজার রয়েছেন উনি ফোন করেছিলেন যে আপনি পৌঁছালেন। হ্যাঁ পৌঁছালাম। তো উনি অ্যাড্রেসটা বললো পাঠাচ্ছি। আনলাম অ্যাড্রেস তো অলরেডি পাঠিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ক্যাব বুক করে নিয়েছি, এখানে ওই 4 মিনিটের মধ্যে পিক আপ হয়ে যাবে। আর খরচের কথা যদি বলি তাহলে এখান থেকে পড়লো হচ্ছে 456 টাকা মতো। রাত 9টা 8-এর ড্রপ অফ হবে। উঠে পড়লাম ক্যাবে। এখন সময় কি হলো? মুখটা প্যাঁচার মতো করছিস কেন? কোনো মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কিছু খাইনি। আমি শুধু খেয়েছি হচ্ছে একটা জুস। এই দেখ, খাইনি, খাবো। মটো বিরিয়ানি তো তুই খাস, আমি কি খাই নাকি মটো বিরিয়ানি?
এই তো জুস। ও আচ্ছা আচ্ছা, তোকে দেখাতে হবে না, সরি দাঁড়া দেখাচ্ছি। আর এয়ারপোর্টের বাইরেই রয়েছে লখনৌ মেট্রো, সিসিএস এয়ারপোর্ট মেট্রো স্টেশন। রাত 9:12 আমরা পৌঁছে গেলাম লখনৌর গোমতীনগরে আমাদের যে হোটেল দয়াল প্যারাডাইস। এই হচ্ছে হোটেলের রিসেপশন। সুন্দর হোটেল, আগের বার যে হোটেলে ছিলাম সেটার থেকে হোটেলটা বেশি ভালো। আর এখানে লেখা আছে কৈলাস যাত্রা প্রারম্ভ, নিচে ওদের কন্ট্যাক্ট নাম্বার, সেই সাথে হচ্ছে ওদের ওয়েবসাইট। রুম নাম্বার 204 সেকেন্ড ফ্লোর। ওকে, আই কার্ড দিলাম, মানে আমার আধার কার্ড দিলাম, সেই সঙ্গে ওদের যে লিস্ট আছে লিস্টটা দেখে নিল, দিয়ে বললো যে আপনার জন্য রুম নাম্বার 204 অ্যালট করা হয়েছে। আর যারা এসছে না গেস্ট, সবাই কিন্তু এক হোটেলে নেই, কিছু গেস্ট আবার অন্য হোটেলেও রয়েছে, কারণ এবার তো মোটামুটি 50 থেকে 55 জন গেস্ট রয়েছে। এরা যে হোটেলে রাখে না, সেই হোটেলের কিন্তু চেক ইন টাইম বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেলা 12টার পরে, কোথাও বেলা 12টার পরে, কোথাও বা দুপুর 2টো। তো সেক্ষেত্রে কিন্তু আগে সকাল সকাল এসে আপনাদের লাভ নেই, তখন আর্লি চেক ইন করতে গেলে এক্সট্রা পে করতে হবে। তো বেটার আপনারা ওই দুপুরের পরেই আসুন। গৃহপ্রবেশ করেই আমার জীবনে লেগে গেল অন্ধকার। বিষয়টা হচ্ছে যে আমার যে রুম পার্টনার রয়েছে সে গেছে বাইরে, এবার সে চাবি নিয়ে গেছে, চাবি রেখে যায়নি। সে হয়তো ভাবছে রুমে আমি একাই থাকবো, যাই হোক কিছু একটা ব্যাপার হয়েছে। তো এখানকার যে স্টাফ আছে সে মাস্টার কি দিয়ে রুমটা খুললো। এবার তাকে আমি ফোন করলাম, তার নাম্বারও দিল যে পার্টনার রয়েছে, কারণ এখানে রুম হচ্ছে সব মানে টুইন শেয়ারিং বেসিস, মানে সোলো ট্রিপেও আপনি আসলেও কাউকে না কাউকে আপনার সঙ্গে রুম শেয়ার করতে হবে। এবার হ্যাঁ, যদি আপনি মনে করেন না আমি একটা রুমে একাই থাকবো, সেক্ষেত্রে কথা বলে নেবেন, হয়তো খরচ অনেকটা বেশি পড়বে একা থাকার জন্য, একটা রুম অকুপাই করার জন্য। তো যাই হোক, ফোন করলাম আমার রুম পার্টনারকে, বললো আমার আসতে 10-15 মিনিট দেরি হবে, আমি তো চাবি নিয়ে এসেছি। তো এবার এদের কাছে যে মাস্টার কি আছে, মাস্টার কি দিয়ে রুম খুলেছে, এবার মাস্টার কি ওরা রুমে ছাড়তে চায় না, কারণ ওটা দিয়ে সব রুম খুলে, তো তো ওরা কিটা নিয়ে গেল। এবার কিটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো সব কিছু আর কি আন্ধেরা কায়েম হয়ে গেল। হোটেল সুন্দর, বাথরুমও সুন্দর, গিজার থেকে শুরু করে, বেসিন থেকে শুরু করে, এনক্লোজার থেকে শুরু করে সব কিছুই আছে। আচ্ছা, এই দিকে একটু ফোকাস করি। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, মানে আমি সকালবেলা উঠে আরামসে চা বানাতে পারবো, কফি বানাতে পারবো। দেখি তো ফ্রিজ কোথায়, এই যে এখানে মনে হয় ফ্রিজ রয়েছে। দেখি, এই দেখুন, এই যে এত কিছু রয়েছে, রিয়েলের জুস, রেডবুলের ক্যান, কিটক্যাট, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সব কিন্তু আর কি পেড, মানে পয়সা দিয়ে খেতে হবে। কিটক্যাট 50 টাকা, রেডবুল 150 টাকা, বিয়ার 240 টাকা। আচ্ছা, এইদিকে এটা বসার জন্য আর কি চেয়ার রয়েছে, বিছানাপত্র বেশ সুন্দর, অনেকটাই বড় খাট। বাট এইরকম টুইন শেয়ারিংয়ের ক্ষেত্রে না দুটো সেপারেট বেড হওয়া খুব দরকার। একটা বেডে সমস্যা হয়, একটা বেড একটা চাদর, আমার একটু আনকমফোর্ট ফিল হবে, কারণ এই ভদ্রলোককে তো আমি চিনি না। এখানে আমি এক রাতে অতিথি। আগামীকাল সকালবেলায় আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে নেপালগঞ্জের উদ্দেশ্যে, এবং আগামীকালের রাত্রিবাস আমাদের নেপালগঞ্জে হবে। হ্যাঁ, সেই নেপালগঞ্জ, যে নেপালগঞ্জের ভিডিও এর আগে আপনারা দেখেছেন যখন আমি কৈলাস মানসরোবর দর্শন করতে এসেছিলাম বাই এরিয়াল। ब्लिंकिट से हो ना, दीजिए, ওয়েলকাম। আমি যখন আগামীকাল নেপালে ঢুকে যাব, ইন্ডিয়ার বর্ডার পার করে যাব, তো নেপালে গিয়ে আমি যে ওই আমুলের লিকুইড মিল্ক কিংবা চানাচুর এগুলো নাও পেতে পারি, কিংবা রিয়েল জুস নাও পেতে পারি। তো ওই জন্য কয়েকটা জিনিস যেগুলো আমার দরকার হয় সেগুলো আমি আর কি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিলাম, ভালো হলো। এখনও মানুষজন আসছে, যারা দূর দূর থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, কেউ দিল্লি থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে। ট্রিপ টু টেম্পলস এমন একটা সংস্থা না, এদের সাথে মানে যখন আপনি ট্রিপ করবেন দেখবেন এখানে আপনি ভারতবর্ষের সব জায়গা থেকে মোটামুটি মানুষজন পেয়ে যাবেন। তো সবাই এখন ঢুকছে, আমি আর বেশি দেরি করবো না, চটপট ডিনার করবো। দেখি রুমমেট আমার কোথায় আছে। পতঞ্জলি টুথপেস্ট, সেই সাথে একটা ফিয়ামা সাবান, আর হচ্ছে ওরালবির ব্রাশ, এইগুলোই বাড়িতে ইউজ করি। ব্লিঙ্কিট থেকে তো অনেক কিছুই কিনলাম। এই হোটেলের নিচে রয়েছে বেসমেন্ট, সেখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। অলমোস্ট সবারই খাওয়া হয়ে গেছে, আমি বোধহয় লাস্ট পড়ে আছি। তবে এই ট্রিপে বাঙালি আছেন, মানে বাংলা থেকেও মানুষ এসেছেন, কালকে তাদের সাথে হয়তো আলাপ হবে। এখন সবাই তো ছড়ি ছিটিয়ে আছে। রাত 10:20 খাবার দাবার তো প্রায় শেষ, মানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি তো একদম লাস্টে এসেছি। আচ্ছা, আগে দেখিয়ে দিই কী কী ছিল আমাদের আর কি ডিনারে। এদিক থেকে শুরু করি। এদিকে ছিল হচ্ছে প্লেট, তারপরে হচ্ছে স্যালাড, কিন্তু স্যালাড কেউ বিশেষ খায় না হয়তো, এটাই পড়ে আছে সবচাইতে বেশি। ওদিক থেকে ছিল হচ্ছে রায়তা, মাটার পনির, তারপর মিক্স ভেজ, তারপরে ভেজ কোফতা, বিয়েবাড়ির শেষ পাত যাকে বলে। এদিকে হচ্ছে ডাল তরকা, জিরা রাইস, এদিকে রয়েছে রুটি, আর এদিকে রয়েছে নান। ওদিকে জলের বোতল রয়েছে, এখানে চামচ রয়েছে, আর এখানে একটা ওই সুইট ডিশ রয়েছে, রাবড়ি উইথ গোলাপ জামুন, আর ওখানে রয়েছে হচ্ছে স্যুপ। এই রয়েছে আমাদের আজকের
টোটাল ব্রেকফাস্ট, সরি ডিনার। আমি বললাম যে আমার বাটার নানগুলো ঠান্ডা হয়ে গেছে, এত তো রাত হয়ে গেছে, তারপরেও গরম গরম এরকম বাটার নান তৈরি করে দিল। এদের হসপিটালিটি সত্যি ভালো, এটা ভাববেন না যে ব্লগারের জন্য ফেসিলিটি। আরও 2-4 জন খাচ্ছে আমার সাথে, ওরাও লেটে এসছে আমারই মতো, ওদের থেকে আইডিয়া আমি নিলাম। ওরা দেখলাম বললো যে গরম দিন, ওদের গরম দিয়ে গেলো, আমাকে অনেকটা দিয়ে গেছিলাম, মানে এত তো খাবার নষ্ট হবে খাবার, অল্প দিন। এখানে রয়েছে রাহুলজি, তো রাহুলজির কাছ থেকে আমরা কিছু জিনিসপত্র নেব যেগুলো কিন্তু ট্রিপ টু টেম্পলস আপনাদেরকে প্রোভাইড করছে এই কৈলাস মানসরোবর যাত্রার জন্য, যেগুলো কিন্তু প্রচণ্ড এসেন্সিয়াল। টয়লেট সিট কভার, এটা হচ্ছে ট্রিপ টু টেম্পলসের কি রিং। এই লাগেজ ট্যাগ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের লাগেজে লাগাতে হবে। এই শিবলিঙ্গ কিন্তু পেয়েছিলাম যখন আমি এদের সাথে এরিয়াল দর্শন করেছিলাম, কিন্তু এই শিব আমাকে বাড়িতে রাখতে দেয়নি, কারণ বলেছে যে সাদা শিব নাকি বাড়িতে রাখতে হয় না, তো বাড়ির লোক মন্দিরে দিয়ে এসছে। শিব চালিসা, বাহ, এইটা ভীষণ দরকার, এটা আমাদের সঙ্গে থাকবে। শিব চালিসা মানস সরোবরে যখন আমরা পৌঁছাবো, সেই জলে এটাকে ডুবিয়ে পবিত্র করে এইভাবে হাতে আমরা পড়তে পারবো। ইয়ে অরিজিনাল রুদ্রাক্ষ কে বলছে? অরিজিনাল রুদ্রাক্ষ, ঠিক আছে। এইগুলো সবই হচ্ছে একদম পূজার জিনিসপত্র, মানে পূজার সামান যাকে বলে। গলায় পরার জন্য লকেট। মানস সরোবরের একটু মাটি এতে আমরা রাখবো, তারপরে আমরা যখন কৈলাস যাবো কৈলাসের মাটি একটু রাখবো, তারপরে এটা আমরা লকেট করে পড়তে পারবো। এখানেই শেষ নয়, দেখো কিন্তু রয়েছে, দেখুন কি রয়েছে এতে। কৈলাস মানে যেটা আমরা প্রদক্ষিণ করতে যাই সেই কৈলাস, এটা হচ্ছে সেই ক্রিস্টালের কৈলাস। আইডি, ফোন, ক্যামেরা সব রাখার জন্য একটা স্লিং ব্যাগ, যদি আনতে ভুলে যান সেটা কিন্তু এখান থেকে এরা দিচ্ছে। এগুলো কিন্তু সবাই পাবে, যারা যারা যাত্রা করছে প্রত্যেকের জন্য এই কিটটা রয়েছে। এই একটা টুপি রয়েছে যেখানে লেখা রয়েছে ট্রিপ টু টেম্পলস, যারা টুপি আনতে ভুলে যাবেন। পুজো টুজো করবো আমরা ধরুন ওখানে, তার জন্য প্রত্যেককে আর কি ধূপকাঠি দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, আরও আছে। এই টি শার্টটা পরলে কি সবাই একটা গ্রুপে গেলে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, মানে কেউ গ্রুপ থেকে ছিটকে যাওয়ার চান্স নেই। আই অ্যাম কৈলাসী। এবার যেতে হবে হচ্ছে ঘরে, কারণ কালকে সকাল 7:30টার সময় উঠতে হবে, উঠে করতে হবে হচ্ছে ব্রেকফাস্ট, কারণ 8:30 বেরোতে হবে। আর এই যে এত সব জিনিসপত্র দিয়ে দিল, এগুলো আবার ব্যাগে সব গাতিয়ে গাতিয়ে ঢোকাতে হবে। একটাই টেনশন, কাল সকালে উঠে আবার সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। তো সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। টাটা। আজ 27শে জুলাই 2025, সময় ঠিক সকাল 8:37। আমাদের গ্রুপের যারা এবারে কৈলাস মানসরোবর যাত্রা করছে তারা সবাই নিচে এসছে, এখানে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে। গতকাল যখন এসে পৌঁছেছিলাম তখন তো বুঝতে পারিনি যে কতজন যাচ্ছে, বাট আপনারা শুধু দেখে নিন সবাইকে যে কতজন যাচ্ছে, এবং তাদের হচ্ছে এজ গ্রুপ। মানে এই দেখুন, আমরা কোথা থেকে এসছেন? দুর্গাপুর থেকে এসছে। বলেছিলাম না এই গ্রুপের মধ্যে বাঙালিকেও পাওয়া যাবে, সব জায়গা থেকে। বহরমপুর। যে অনেকে ভাবে যে আমি যেতে পারবো কি না, আমার বয়স হয়ে গেছে। ট্রিপ টু টেম্পলস কিন্তু সব ধরনের মানুষকে নিয়েই গ্রুপ ট্যুর করতে থাকে। জাস্ট গ্রুপটা দেখুন, সব ধরনের সব এজের কিন্তু মানুষ রয়েছে। 58 জন টোটাল রয়েছে। আমার রুমমেট এখনও আসেনি, রুমমেট ঘরে রয়েছে, আর সবার সাথে আমি রয়েছি। এটা একটা অন্যরকম অনুভূতি। সোলো ট্রিপ গিয়ে করলে না এই অনুভূতি এখনো আসে না, কিন্তু সবার সাথে যখন যাবো না তখন মনে হয় সত্যি যাত্রা করতে যাচ্ছি। আমাদের টিমের সবারই ব্রেকফাস্ট কমপ্লিট, আমি সবচেয়ে লাস্টে এসেছি। তো ব্রেকফাস্টে যা রয়েছে, ফ্রুটস রয়েছে, এদিকে সালাদ রয়েছে, বর্মা সিন্ধি, এটা সল্টেড ভেজিটেবল, মশালা ম্যাগি, ডালিয়া, পনির পরাঠা, প্লেন কার্ড, বাটুরা, ছোলা, সিवाइया, ব্রেড, মাফিন্স, কর্নফ্লেক্স, চকোফ্লেক্স, हॉट एंड कोल्ड मिल्क और জুস, বাটার মিল্ক। এর সাথে আরও জিনিস রয়েছে, ইডলি, সাম্বার আর হচ্ছে ডোসা। বাট আমি তো করে নিয়েছি লেট, কাজে আমাকে দুটো ব্রেড মুখে ভরে লাগাতে হবে ছুট। অ্যাকচুয়ালি আমি লাস্ট হতাম না, আমার যে রুমমেট আছে না, সে স্নান করতে গিয়ে অনেক সময় দিয়ে দিয়েছে। এবার আমি ওর জন্য ওয়েট করছি। আর এখানে না টাইম ব্যাপারটা খুব পাংচুয়াল, যেহেতু আমাদের আজকে নেপালগঞ্জ যেতে হবে, মানে ভারতবর্ষ থেকে নেপালে যেতে হবে। আর জার্নিটাও মোটামুটি আমার হিসাবে 4 থেকে 4.5 ঘন্টা তো হবেই। ওখানে গিয়ে লাঞ্চ হবে। যতজন ছিল আমাদের সবার লাগেজ এখানেই জমা ছিল, মানে এখানে সবাই না রেখেছিল লাগেজ। এই লাগেজ নিয়ে না, এই যে ওদের গাড়ি রয়েছে, এই সমস্ত গাড়িতে আর কি ট্রান্সফার হবে। প্রাইভেট ভেহিকেল রয়েছে প্রত্যেকের জন্য, ওই 4 জন বা 5 জন একটা গাড়িতে ক্যাপাসিটি, সেই গাড়ি করে আর কি ট্রান্সফার হবে হচ্ছে আমরা এখান থেকে নেপালগঞ্জ। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু সবাই আলটিমেট এক জায়গায় গিয়ে পৌঁছাবে। এখন 9:12 উঠবো আমরা নেপালগঞ্জের গাড়িতে, মানে নেপালগঞ্জ যাওয়ার গাড়িতে। এই হচ্ছে আমাদের গাড়ি, ইনোভা ক্রিস্টা। প্রাইভেট সংস্থা কিন্তু নেপালের গেটও ইউজ করে, এবং আমাদের এই জার্নিতে ফ্লাইট, হেলিকপ্টার সব কিছুই আছে। বলা যেতে পারে আপনি যদি কৈলাস যাত্রা করতে চান, মানে পরিক্রমা করতে চান, সব থেকে কম সময়ের মধ্যে এইটাই হচ্ছে বেস্ট ওয়ে। কারণ লিপুলেক পাস হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে গেলে ওটা হচ্ছে 21 দিন, নাথুলা পাস হয়ে গেলে হচ্ছে
মিনিমাম 22 দিন, বাট এইটা কিন্তু 11 থেকে 12 দিনের মধ্যে আপনার টোটাল ট্রিপ কমপ্লিট হয়ে যাবে, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেটা হচ্ছে এই ট্রিপের খরচ কত। এই ট্রিপের খরচ হচ্ছে 2,80,000 টাকা, তার সঙ্গে যোগ হবে হচ্ছে জিএসটি, সব মিলিয়ে এক একজনের 3,08,000 টাকা। মানে আমরা যদি দুজন আসি সেক্ষেত্রে আমাদের খরচ হবে হচ্ছে 6,16,000 টাকা। নাথুলা পাস হয়ে যদি যেতাম সেক্ষেত্রে ওই 2,80,000 মতোই খরচ হতো, সব মিলিয়ে ওই 3 লাখের কাছাকাছি চলে যেত। তো সেই দিক থেকে বিচার যদি আমি করি তাহলে কিন্তু এই ট্রিপে আমার সুবিধা হচ্ছে এটাই যে আমি কিন্তু অনেক কম সময়ে পরিক্রমা করে ফিরে আসতে পারছি, কারণ আমাদের কাছে মানে তাড়াতাড়ি ফিরে এসে ভিডিও দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনারা সবাই ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টি শার্টটা ঘর থেকে নিয়েছি, এই টি শার্টটা আমি আলাদা করে আর কি ডিজাইন করেছি, একটা সংস্থা রয়েছে, আমি সেই সংস্থার নাম্বার দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওদের ওয়েবসাইট দেখে নিতে পারেন, ওখানে অনেক রকম ডিজাইনের টি শার্ট রয়েছে। মানে এটা আমারই মস্তিষ্ক প্রসূত, এইটা তারপরে ট্রেন মানি প্রেম এগুলো, তা ওনারা অনেক রকম ডিজাইন করে রেখেছেন। এটার দাম হচ্ছে ওই 459 টাকা। তো আপনারা যদি আমার কুপন কোড TWK59 ইউজ করেন তাহলে 59 টাকার ডিসকাউন্ট পাবেন, দাম হবে 400 টাকা। তো আমি এরকম 2-3টে টি শার্ট বানিয়ে রেখেছিলাম, আমি জানতাম না যে কবে আমার যাওয়া হবে, কারণ যাওয়াটা বারবার পিছিয়েছে, আপনারা দেখেছেন ব্লগে। তো আলটিমেট সেই যাওয়া হলো, সেই টি শার্ট গায়ে পরা হলো না, এখনও বলতে পারি না যাওয়া হলো, কারণ এখন পথ অনেক বাকি, এর মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, অনেক কিছু। সে যদি বলে হ্যাঁ আমি তোকে আমার চরণে ডাকছি, আমার কৈলাসের মাটি তোকে স্পর্শ করাবো, তাহলে সব ঠিক আছে, না হলে কিছু নেই। সময় সকাল 9:27 শুরু হলো আমাদের জার্নি লখনৌ থেকে নেপালগঞ্জের উদ্দেশ্যে। ওম নমঃ শিবায়। এই যাত্রাপথে দেখানোর মতো সেরকম কিছু নেই। যখন আমরা নেপালে প্রবেশ করবো, নেপালগঞ্জে প্রবেশ করবো, তখন ওই বর্ডার পার করার যে প্রসিডিওর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাকি এই যাত্রাপথে আর দেখানোর মতো সেরকম কিছু নেই, রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য, মানে এগুলো দেখি আর ব্লগকে আমি দীর্ঘায়িত করবো না। তখন অনেকে বলবে 40 মিনিটের ব্লগ, এতক্ষণ ব্লগ দেখা যায় নাকি, সবাই তো 20 মিনিটের ব্লগ দেয়। ইনফরমেশন দিলেও খুব বিপদ এখন শুধু পার্টিকুলারলি মনে হয় জায়গাটা দেখে দিতে হবে, দেখুন এটা 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 হয়ে গেল, বাকি কীভাবে দেখলাম, কি দেখলাম, কোথায় গিয়ে আছে, কোথায় কোন অঞ্চল, এসব দিলে আবার মানুষজন আর কি অ্যাকচুয়াল পছন্দ করছে না, মানে কমেন্ট সেকশন দেখে যা মনে হচ্ছে আমার। যে পথ ধরে আমরা চলেছি এটা হচ্ছে NH927। এবার একটা নদী আসবে, এটা হচ্ছে ঘাগরা নদী, আর পাশে পাশেই চলেছে আমাদের রেলপথ। আর সড়ক পথের পাশে যখন রেলপথ, একখানা ট্রেন না দেখলে ভাই জার্নি নয়। এই হচ্ছে ঘাগরা নদী। এখন তো বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য নদীতে জল আছে। আগেরবার যখন এসেছিলাম তখন এতটাও জল দেখিনি। এখনও 108 কিলোমিটার রাস্তা, সময় লাগতে পারে 2 ঘন্টা 2 মিনিট, আর টাইম হচ্ছে এখন সকাল 11:03। ভারত নেপাল সীমান্তে পৌঁছাতে অনেকটা এখনও সময় লাগবে, সময় 12:47। আমরা প্রায় পৌঁছে গেছি ভারত আর নেপালের সীমান্তে। এই দেখুন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি গাড়ির যে ম্যাপ, আমরা এখন এই জায়গাতে রয়েছি। এই হচ্ছে নেপালের বর্ডার, এই ব্ল্যাক কালার এটা হচ্ছে বর্ডার। এই জায়গার নাম হচ্ছে রূপডিহা। চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে এখানে। এই যে বর্ডার আমরা ক্রস করছি, এটার জন্য কিন্তু আপনার আধার কার্ড লাগবে। আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই হয়ে যাবে, মানে এটার জন্য পাসপোর্ট দরকার নেই। কিন্তু যখন আপনি বাই এয়ার ইন্ডিয়া থেকে নেপালে যাচ্ছেন তখন কিন্তু পাসপোর্ট দরকার হয়েছিল আমার, যেটা আমি অলরেডি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি তো আধার কার্ড দেখালাম, তারপরে একজন মহিলা ছিলেন অফিসার, বললেন যে আপনি ব্যাগ দেখান, ব্যাগ খুললাম, একটু আস্তে করুন, কারণ মানে ব্যাগে সব জিনিসপত্র সেট করা আছে। এবার যদি উলাতপালাত করে দেন চেকিং করতে গিয়ে, তাহলে তো আমাকে আবার ওই জায়গায় তো গুছানো সম্ভব, আর পেছনে লোকে রীতিমতো ধাক্কা মারছে। এই জায়গাটা তো আর অত সুন্দর এয়ারপোর্টের মতো সিকিউরিটি নয়, বা জায়গাটা এত সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, তো সুন্দর নয়, সিস্টেমেটিক নয়। যাই হোক, সব চেকটেক করলো, কিছু তো পেলো না, কী আর পাবে, মন তো এখানে আছে। আমাদের সাথে আরও অনেকে ছিলেন, আমাদের গ্রুপে যারা আমাদের গাড়িতে আছেন ওদেরকেও চেক করছিল, ওদের কোশ্চেন করেছে যে আপনাদের কাছে এত লাগেজ কেন, কোথায় নিয়ে যাচ্ছেন এত লাগেজ, শীতের এত লাগেজ কেন, এই সেই করে আলটিমেট হয়ে গেল। এবার ভারতবর্ষের চেকিং আমি পার করে এলাম। এবার দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে নেপালের চেকিং, ঠিক আছে? এইদিকে দেখুন সমস্ত চেক করা হচ্ছে, এটা হচ্ছে নেপালের চেকিং। নেপালের ব্যাপার কিছু ভাই আলাদাই। এই নেপাল চেকপোস্টে এসে এখানে যে নেপালের যারা নিরাপত্তা বাহিনী ছিলেন বা নিরাপত্তার সঙ্গে যুক্ত, তারা বললেন কোথায় যাবেন, কৈলাস মানস সরোবর। আমি বললাম হ্যাঁ। বললো ওকে যান। আমি বললাম থ্যাংক ইউ। এই জায়গাটা, এখানে আমাদের গাড়ির পারমিট নেওয়া হবে, যে ইন্ডিয়ার গাড়ি যে নেপালে প্রবেশ করলো তার যে পারমিট, সেটা এখান থেকে কালেকশন করে তারপরে আমরা নেপালগঞ্জে ঢুকেই গেছি। এখান থেকে হোটেল আমাদের বেশিক্ষণ লাগবে না। ট্রিপ টু টেম্পল, সেই ট্রিপে যতগুলো গাড়ি এসছে না, সব ইনোভা ক্রিস্টা দিয়েছে।
এরকম যেন কারোর মধ্যে প্রবলেম না হয়, কেউ বলবে আমাকে টাটা সুমো দিয়েছে, কেউ বলবে আমাকে সুইফট ডিজায়ার দিয়েছে, ও ইনোভা ক্রিস্টা পেলো, মানে হতে পারতো তো, বলতে পারতো ব্লগার ইনোভা ক্রিস্টায় যাচ্ছে কেন, সেরকম মানে কোনো চান্স নেই, সবাইকে ইনোভা ক্রিস্টাই দিয়েছে। আর গাড়িতেও যে এমন নয় যে ঠাসা ঠাসি করে বুঝি তা নয়, আমি একজন, পেছনে রয়েছে দুজন, তার পেছনে একজন ছিঁড়ছে, এখন নেই, মোটামুটি পেছনটা পুরো লাগেজের জন্যই একদম ফিল ফ্রি জার্নি। মানে কমফর্ট দিক থেকে এরা কোনো কম্প্রোমাইজ করে না, অন্তত যেখানে যেখানে ফেসিলিটি রয়েছে। এবার দেখা যাচ্ছে আমি মানস সরোবরে গেলাম, সেখানে টেন্ট, এবার টেন্টে গিয়ে যদি বলি আমাকে এখন এখানে হিটার চাই বা আমার এসি চাই, সেটা সম্ভব নয়। সময় দুপুর 2:16, আমরা এসে পৌঁছে গেলাম। 2:16 তো, হ্যাঁ সরি 2:01 আমরা এসে পৌঁছে গেলাম হোটেল সিদ্ধার্থ ইন্টারন্যাশনাল, যেখানে আমাদের হবে রাত্রিবাস। আমি এই জন্যই টাইমটা গন্ডগোল করে ফেলছিলাম, কারণ আমি ভুলে গেছিলাম যে নেপালের সময়সীমা ভারতের সময়সীমার থেকে 15 মিনিট অ্যাহেড এগিয়ে আছে, ওই জন্যই গন্ডগোলটা হচ্ছিল। এখানে 2:16, ওখানে 1:59, 15 মিনিটের গ্যাপ। नमस्ते, थैंक यू। ये मेरा सेकंड टाइम है यहाँ पे। वेलकम बैक। एक बार तुम फोटो। नमस्कार। नमस्कार, থ্যাংক ইউ। প্রত্যেকে এখানে এসে যে রিসেপশন আছে হোটেলের, সেখানে তারা রিপোর্ট করবে এসে, এবং এখানে একটা লিস্ট আগে থেকে তৈরি করাই আছে যে কে কোন রুমে যাবে, তো সেই অনুযায়ী এরা রুম অ্যালট করে দেবে। আর এখানেও কিন্তু দেখাতে হবে হচ্ছে আপনার সচিত্র পরিচয়পত্র, মানে হচ্ছে আধার কার্ড। আমাদের এখানে লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 2টো থেকে, আর সন্ধ্যে 7টা 6:30টার সময় এখানে পুরো ব্রিফিং হবে। এই হচ্ছে আমার রুম 606। বললো এই রুমটা আপনি নিন স্যার, এই রুমটার মানে ভিউজ খুব ভালো আছে। ভালো নয়, খুব ভালো ভিউজ, যেখান থেকে দেখা যায় এই নেপালগঞ্জ শহরটা। নিচে এদের সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল চাইলে এখন অ্যাক্সেস করা যায়। আর আমরা আগেরবার ওইখানটায় ডিনার করেছিলাম, আপনারা হয়তো ভ্লগে দেখেছিলেন। আর এই দিকেই কোথাও রয়েছে নেপালগঞ্জ এয়ারপোর্ট। আর এই নেপালগঞ্জ জায়গাটা দেখুন, ওদিকটায় পুরো পাহাড়ে ঘেরা, বেশিরভাগ জায়গাটাই পাহাড়ে ঘেরা, যেটা এখান থেকে মোটামুটি 180 ডিগ্রি পর্যন্ত ভিউজ পাওয়া যাচ্ছে। আর এইদিকে সব সবুজ ধান ক্ষেত, অদ্ভুত সুন্দর একটা জায়গা। ড্রোন শট এখানে খুব ভালো হতো, বাট ড্রোন তো আমি এখানে নিয়ে আসিনি। এখানেও আজকে একটাই বেড রয়েছে, আমার সাথে হয়তো অন্য কেউ আসবে, সে এখন এসে পৌঁছায়নি। বেডের সাইজ দুজনের জন্য ঠিক আছে, একটাতে তো ব্যাপার, কাল তো সকালে এখান থেকে বেরোতে হবে ভোরবেলায়। এদিকে ইলেকট্রিক কেটেল, জলের বোতল, কমপ্লিমেন্টারি সব জিনিসপত্র রয়েছে। রুম অনেকটাই বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে দরকার সেটা হচ্ছে কাজ করার জন্য ডেস্ক, সেই ডেস্কও রয়েছে এখানে। কিন্তু স্পা ফেসিলিটিও আছে, সময় পেলে করে নেবো, 25% অফ থাকবে। ভারতের সময় দুপুর 2:53, লাঞ্চ তো সবারই হয়ে গিয়েছে, আমি মনে হয় একলা পড়ে গিয়েছি। তো চলুন লাঞ্চ করে নিই। তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে কী রয়েছে আমাদের লাঞ্চে আজকে। জিরা রাইস, যদিও রাইসে কোনো জিরা নেই। এদিকে রয়েছে তন্দুরি রুটি নান, এদিকে রয়েছে মিক্সড ডাল, আলু পারবল, রাসম, ক্যাবেজ, কড়াই পনির, ক্ষীর, সালাদ রয়েছে, আচার রয়েছে, লেবু রয়েছে, এই সব কিছু আর কি সব রয়েছে এখানে, কিন্তু সবই হচ্ছে ভেজ। আর হ্যাঁ, এখানে দই রয়েছে। বাঙালির ছেলে ভাই, দুটো সিদ্ধ ভাত হলে আর কি চাই, এই নান ফান আমার চলে না। আর একটু ভাত নিয়ে এলাম, আর এই হোটেলে আমার বলাতে একটু আলু সেদ্ধ করে দিল। সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়েছে, ঠান্ডা আছে, ঘি একটা আলাদা সেন্ট রয়েছে, আর আলুগুলো বেশ মিষ্টি। এই খাবারের আলাদা তৃপ্তি আছে। যেখানে যাব ভাত তো পাবো দুটো, একটা আলু তো পাবো, আলু তো রান্না হবেই, এটা আলু সিদ্ধ করে দিন, যদি পাঁপড় থাকে ভালো, না থাকে আরও ভালো, ঘি সঙ্গে আছে, ব্যাস। অন্তত একবেলা যদি পেটটা পড়ে খাই না, তাহলেই হবে। তো এই ছিল আমার কৈলাস মানস সরোবর যাত্রার প্রথম দিনের আনকাট অভিজ্ঞতা। আমি এই যাত্রায় যে সমস্ত ভিডিওগুলো বানাবো সবটাই আনকাট। আমার যা আঁখো দেখা অভিজ্ঞতা সেটা আপনার সাথে শেয়ার করব। খুব বেশি সিনেম্যাটিক বা ধারাভাষ্যের সাহায্য আমি এখানে নেব না, কারণ আমি চাই যে জিনিসটা আপনারা সবাই ফিল করুন। সবাই আসতে পারবে এরকম মানে নেই, যারা আসতে পারবে না তারা যেন তাদের 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে এই ফিলিংসটা করতে পারে বা এই অনুভবটা করতে পারে যে হ্যাঁ, এই যাত্রায় কৌশিক নয়, কৌশিকের সাথে আমরা সবাই গিয়েছি, বা আমি নিজে যেন এটাকে ফিল করছি। আমি যদি এটা পাথর ছুঁই, যেন মনে হয় পাথরটা আপনি ছুঁয়েছেন। আমি যখন মানস সরোবর লেগে কাছে দাঁড়াবো বা রাক্ষসের কাছে দাঁড়াবো, তখন যেন মনে হয় যে না, আমি দাঁড়িয়েছি গিয়ে। এইভাবেই কিন্তু আপনাদেরকে অনুভূতি দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী পর্বে নেপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী যে সিমিকোট এবং পুরাঙের পথে।